ভিডিও শুরু করার আগে একটি কথা পরিষ্কার করে বলে রাখি, আজ আমি তোমাদের জন্য এনেছি অসাধারণ একটি অ্যানিমে। পুরো সিরিজটাই এমনভাবে সাজানো যে দেখলেই মনে হয় যেন ইসেকাই জগতে ঢুকে পড়েছি। এখানে সব আছে, এখানে আছে ম্যাজিক, ফাইট এবং আরো অনেক কিছু। আর সবচেয়ে বড় ব্যাপার হলো হিরোর হাতে আছে স্মার্টফোন। একটি সাধারণ ফোন নিয়ে সে নতুন দুনিয়ায় যা যা করে দেখায় তা তোমরা ভাবতেও পারবে না। তাই তোমাদেরও এই গল্পটি অনেক মজা লাগবে, আর এটি অ্যানিমে লাভারদের জন্য পারফেক্ট। এখন চলো ডুব দিই ইসেকাই জগতের এক অসাধারণ গল্পে, সেখানে একটি সাধারণ স্মার্টফোন হয়ে যায় হিরোর সবচেয়ে বড় পাওয়ার। তো বেশি দেরি আর না করে শুরু করা যাক আজকের ভিডিও। গল্প শুরুতে আমরা একটি জায়গা দেখতে পাই যেখানে সৃষ্টিকর্তা একটি ছেলের কাছ থেকে ক্ষমা চাচ্ছে, কারণ দুর্ভাগ্যবশত সৃষ্টিকর্তার একটি অসতর্কতার কারণে কয়েকটি বাস তার উপরে পড়েছিল, ফলে মারা গিয়ে এসে স্বর্গে এসেছে। এই মারাত্মক ভুলের জন্য সৃষ্টিকর্তা খুব অনুতপ্ত, তাই ক্ষমা চেয়ে ওকে আরেকটি নতুন জগতে জীবন শুরু করার সুযোগ দিতে চান। সৃষ্টিকর্তা ছেলেটির কাছ থেকে তার নাম জানতে চায়। ছেলেটি তার নাম জানে তোয়া। সৃষ্টিকর্তা তোয়াকে জিজ্ঞেস করে, তোমার ভয় পাচ্ছে না? তুমি একদম শান্ত হয়ে বসে রয়েছো। তোয়া তখন বলে, এইসব কিছু আমাকে স্বপ্নের মতো লাগছে, তাই আমাকে ভয় লাগছে না। তাছাড়াও কমপ্লেন করে কোনো লাভ নেই, যা হওয়ার তা হয়ে গেছে। সৃষ্টিকর্তা যখন দেখলেন যে তোয়া তাকে ক্ষমা করে দিয়েছে, তখন খুশি হয়ে তিনি তাকে নতুন জগতে ইচ্ছা থাকলে সেটা চাইতে বলেন। তোয়া চায় যে নতুন জগতেও যেন সে তার ফোনটা ব্যবহার করতে পারে। সৃষ্টিকর্তার সঙ্গে সঙ্গে হাসি মুখে রাজি হয়ে যায়। তোয়া যে জগতে যাচ্ছে সেটি হলো জাদুটোনা আর অলৌকিক জগৎ। তার ফোন চার্জ দেওয়ার চিন্তা ওকে আর করতে হবে না। তবে একটা ছোট্ট সমস্যা, তোয়া তার পৃথিবীতে ফোন করতে পারবে না। বদলের ফোনটা সামরিক সৃষ্টিকর্তার সাথে যুক্ত থাকবে, যাতে পরবর্তীতে সে সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলতে পারে। এরপর তো চোখ খুলে একটি নতুন পৃথিবীতে, এবং সাথে সাথে সৃষ্টিকর্তার ফোন চলে আসে। সৃষ্টিকর্তা তার স্মার্টফোনে একটি ম্যাপ ইনস্টল করে দিয়েছিল, যাতে তোয়া সহজেই শহরে যাওয়ার রাস্তা খুঁজতে পারে। তাই সে দেরি না করে ম্যাপের নির্দেশনা মেনে হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে তোয়া চিন্তা করছিল এখন থাকা খাওয়ার কি হবে। ওর পকেটে প্রচুর টাকা ছিল, কিন্তু সেগুলোকে কোনোভাবেই ও এই জগতে খরচ করতে পারবে না। তাই ওর কপালে কি অপেক্ষা করছে তাও একেবারে বুঝতে পারছিল না। ঠিক সেই সময় একটি লোক ঘোড়া গাড়ি চালিয়ে যাচ্ছিল। সে দেখে তো একেবারে অদ্ভুত পোশাক পরে আছে। দেখে লোকটার খুব পছন্দ হয়ে যায়, তাই সে তোয়ার পোশাকটি আকাশ ছোঁয়া দামে কিনতে চায়। সেই বুড়ো লোকটি তোয়াকে একটি শহরের কাপড়ের দোকানে নিয়ে যায়। ভিতরে ঢুকে তোয়া বুঝতে পারলো যে এই বুড়ো লোকটি আসলে দোকানের মালিক। জামা কাপড় পাল্টানোর পর বুড়ো দোকানের মালিক প্রতিজ্ঞা মতো টাকা মিটিয়ে তোয়ার কাছ থেকে তার সব পোশাক খুলে নেয়। বুড়ো লোকটা তোয়াকে বলে রাখে যখনই নতুন ফ্যাশনের জিনিস আসবে সে যেন তাকে একবার দেখিয়ে যায়। তোয়া শুধু হেসে কথাটাকে পার করে দেয়। সে কি করে বলবে, সে তো মাত্র পৃথিবীর নাইট মার্কেট থেকে এই মালটি এনেছে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে থাকে। তাই তোয়া বুড়োকে জিজ্ঞেস করে আশেপাশে কোনো ভালো থাকার জায়গা আছে কিনা। দোকানের মালিক তাকে হোটেলে যাওয়ার পথ দেখিয়ে দেয়। হোটেলের নাম ছিল দ্য সিলভার মুন। হোটেলে যাওয়ার পথে তোয়া দেখে কয়েকজন গুন্ড বদমাশ মিলে দুটি বোনকে জবরদস্তি করছে। ঝামেলাটি ছিল একটি হরিণের শিঙে সামান্য একটু আঁচড় লাগা নিয়ে। ওদের মধ্যে যে টাকমাতা সে তো বলেই বসে এই শিঙের দাম মোটে 1 সিলভার কয়েন, কিন্তু মেয়ে দুটো কম দামে দিতে রাজি নয়, তাই সে বিক্রি করতে চায় না। বাইরে দাঁড়িয়ে তোয়া এই অন্যায় দেখে নিজেকে ধরে রাখতে পারে না। তার ভেতরের হিরো জেগে ওঠে। প্রথমে সে মেয়েকে 1 স্বর্ণ মুদ্রার বিনিময়ে শিংটা কেনার প্রস্তাব দেয়। এত ভালো দাম শুনে মেয়েরা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এরপর তোয়া একটি পাথর দিয়ে এক ঝটকায় শিংটি ভেঙে ফেলে। গুন্ডাগুলো তখন রেগে গিয়ে তাকে মারতে তেড়ে আসে। তারপর তোয়া খুব ধীরে একটি ঘুষি মারে, আর সে গুন্ডাগুলো ছিটকে মাটিতে গিয়ে পড়ে যায়। এদিকে মেয়েগুলোও কিন্তু পিছিয়ে নেই। এই বদমাশদের সাইজটা করার পর তোয়া সেই দুই বোনকে টাকা দিয়ে দেয়। মাটিতে পড়ে থাকা সিংয়ের টুকরোগুলো দেখে তোয়ার কেবল আফসোস হতে লাগে। যদি সে জানতো যে সে এত স্ট্রং, তাহলে আর সিংটা এভাবে ভেঙে নষ্ট করার দরকার হতো না। মেয়েরা তাকে বাঁচানোর জন্য তোয়াকে ধন্যবাদ জানায়। এরপর মেয়েরা নিজের পরিচয় দেয়। তারা দুইজন হলো যমজ বোন। এই তিনজনের মধ্যে কিছুক্ষণ ধরে বেশ কথাবার্তা চলে। কথোপকথনের মধ্যে তোয়া বলে আসলে আমি তার সিলভার মুন হোটেলটি খুঁজছিলাম। তখন মেয়েরা বলে আমরা আসলে ওই হোটেলেই থাকছি। তাই তারা তাকে সঙ্গে করে সেই হোটেলে নিয়ে যায়। এরপর তারা একসঙ্গে বসে চা খায়। তখনই দুই বোন গিল্ডে জব নেওয়ার কথা বলে। তখন তোয়া বলে সে তাদের সঙ্গে আসতে পারে কিনা, এতে সেও কিছুটা টাকা ইনকাম করতে পারবে। দুই বোন তো স্বচ্ছন্দে রাজি হয়ে যায় তাকে সঙ্গে নিতে। রাতে তোয়া অনলাইনে কিছু জ্ঞান বুদ্ধি খুঁজতে লাগে। তখনই সে দেখতে পায় তার প্রিয় ব্যান্ডটা ভেঙে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে সে ভাবে এই তো সেই দিনের কথা। কয়েকদিন আগেই সবকিছু ঠিক ছিল। পরের দিন দুই বোন তাকে অ্যাডভেঞ্চারারদের গিল্ডে নিয়ে যায়। বোর্ডে নোটিশগুলো দেখে তোয়া কিছুই বুঝতে পারছিল না। তখনই দুই বোন নিজের কাজ বেছে নেয়। সেটি হলো পূর্বে জঙ্গলে
গিয়ে 5টি একটি শিংওয়ালা নেকড়েকে মারা, আর তার পুরস্কার 18টি কপার কয়েন। তারা দেখে তোয়া এখনো কাজ বেছে নেয়নি, তাই মজা করার জন্য তাকেও তাদের সঙ্গে যোগ দিতে বলে। তোয়া না করার আগে তারা কাজটি রেজিস্টার করে দেয়। তোয়ার একটু সংকোচ হচ্ছিল, কারণ তার কাছে তো কোনো অস্ত্রই নেই। সঙ্গে সঙ্গে দুই বোন তাকে একটি ঝকঝকে নতুন কাটানা কিনে দেয়, এমন তলোয়ার যা নাকি লোহাও কাটবে কলার মতো। এরপর এজে তাদের তিনজনের যুদ্ধ কৌশল ঠিক করে। এজে আর তোয়া থাকবে সামনে, আর তার ছোট বোন লিনজে পেছনে থেকে সাহায্য করবে। তাদের পরিকল্পনা সফল হয়। অল্প সময়ের মধ্যে তাদের যতগুলো সিং দরকার তা সবকিছু জোগাড় করে ফেলে। তারপর সবাই মিলে সিংগুলো নিয়ে গিল্ডে যায় পুরস্কারের টাকা নিতে। এই কাজটি শেষ করার পর তো আনুষ্ঠানিকভাবে দুই বোনের অ্যাডভেঞ্চারার দলে যোগ দিয়ে দেয়। সে তাদের কাছ থেকে লেখাপড়া এবং ম্যাজিক শিখতে চায়। এজ বলে লিন্স তাকে লেখাপড়া শিখিয়ে দেবে, কারণ সে অনেক বুদ্ধিমান। কিন্তু ম্যাজিক শেখার ব্যাপারে তারা দেখবে যে তোয়ার কাছে ম্যাজিকের প্রতিভা আছে কিনা, কারণ যারা ম্যাজিক পাওয়ার নিয়ে জন্মগ্রহণ করে শুধু তারাই ম্যাজিক ব্যবহার করতে পারবে। তোয়া তখনই বলে যে কেউ তাকে বলেছিল যে সে খুব সহজে ম্যাজিক ব্যবহার করতে পারবে। এলি জিজ্ঞেস করে কে তাকে বলেছে, কিন্তু তোয়া প্রকাশ করে না যে কে তাকে বলেছে। লিঞ্জ ম্যাজিক ক্ষমতা পরীক্ষা করার জন্য কয়েকটি ম্যাজিক স্টোন নিয়ে আসে। এই ছোট পাথরটি নাকি ম্যাজিক শক্তিকে প্রকাশ করতে পারে। তোয়াকে সহজভাবে বোঝানোর জন্য লিঞ্জ পাথরটি হাতে নিয়ে সেটিকে আদেশ দেয় পানি বেরিয়ে আসতে। সঙ্গে সঙ্গে পাথরটি থেকে পানি বেরিয়ে আসে, কিন্তু এলির যখন পানি বের হতে বলে তখন পানি বের হয় না, কারণ তার মধ্যে পানির ম্যাজিক নেই, তাই সে সেটা ব্যবহার করতে পারে না। তারপর তোয়াকে সে ম্যাজিক পাথরটি দেয়। তোয়া যেই বলে পানি, তখন সেটা থেকে এমন জোরে পানি বেরিয়ে আসতে থাকে যেন জলবিদ্যুৎ কেন্দ্র থেকে বাঁধের পানি ছাড়া হয়েছে। এই দেখে দুই বোন তো একেবারে হতবাক। তোয়া বলে আরো স্টোন আছে কিনা, তখন এলিস বলে আছে, কিন্তু তার আগে চলো বাইরে চলে যাই। সেখানে গিয়ে সে সব এলিমেন্টের ব্যবহার করে দেখে। সে সব ধরনের জাদুতেই পারদর্শী। এই দেখে যমজ বন্ধুরও তো অবাকের শেষ সীমানায় পৌঁছে যায়। তখন তোয়া তাদের জিজ্ঞেস করে কি হয়েছে। লিনজি বলে যে সে নিজে 3টি মৌলিক উপাদানের শক্তি ব্যবহার করতে পারে, এটা অনেক বড় ব্যাপার। আর এই ছেলেটি কিনা 6টি মৌলিক উপাদানকে মাস্টার করে নিয়েছে। হঠাৎ তোয়া চোখ পড়ে জাদু ক্ষমতাবিহীন একটি পাথরের উপর। এটা এমন এক বিশেষ পাথর যার মধ্যে কোনো নির্দিষ্ট মন্ত্র নেই। পাথরটিকে সক্রিয় করতে হলে তোয়াকে নিজের মতো করে একটি মন্ত্র খুঁজে বের করতে হবে, যেমন তার বোনের ফর্টিফিকেশন ম্যাজিক। পাওয়ার বাড়ানোরও ম্যাজিক হয়। আরেকটি গেট ম্যাজিকও হয়, যার মাধ্যমে টেলিপোর্টেশন ম্যাজিকও করা যায়। এটা খুব রেয়ার ম্যাজিক, বলা যেতে পারে এটি একটি পার্সোনাল ম্যাজিক। এটা ইউজারের উপর নির্ভর করে এটি কেমন ম্যাজিক। তোয়া দেরি না করে পাথরটি হাতে তুলে নেয় এবং বলে গেট। সঙ্গে সঙ্গে বাতাসে একটি দরজা খুলে যায়। এটা তাদের সেই জায়গায় নিয়ে যায় যেখানে তারা তিনজন মিলে একসঙ্গে দানবদের সঙ্গে লড়াই করেছিল। মনে হচ্ছে গেট ম্যাজিকটি মন্ত্র পাঠকারীকে সেই সব জায়গায় নিয়ে যায় যেখানে সে আগে গিয়েছিল। ক্ষমতা পরীক্ষার পর্ব শেষ হয়, তিনজন মিলে একসঙ্গে ফিরে আসে। তোয়া খুব খুশি, কারণ এই সুন্দরী মেয়েরা নাকি তার প্রশংসা করেছে। এমন সময় হোটেলের মালিক সঙ্গে একটি মেয়েকে নিয়ে আসে তাদের কাছে সাহায্য চাওয়ার জন্য। আসলে এই মেয়েটির নাম এআই। মেয়েটি পাশের ক্যাফেতে কাজ করে। মেনুতে যোগ দেওয়ার জন্য সে নতুন কোনো ডিশ খুঁজে পাচ্ছে না, তাই সে সবার কাছে সাহায্য চায়। এআই চায় ডিশটি যেন খুব সহজেই খাওয়া যায় এবং স্বাদের সাথে মানানসই হয়। এই কথা শোনা মাত্রই তোয়ার মাথায় চলে আসে গরমে মন জোড়ানো ঠান্ডা আইসক্রিমের কথা। কিন্তু তারা আইসক্রিম সম্বন্ধে কেউ কিছুই জানে না, তাই সে নিজের স্মার্টফোন বের করে অনলাইনে আইসক্রিম তৈরির রেসিপি খুঁজে বের করে এবং সেটি এআইকে বুঝিয়ে দেয়। এরপর সবাই মিলে নতুন ডিশটি বানানোর কাজে হাত লাগায়। অনেক কষ্টের পর অবশেষে এই ডেজার্ট আইসক্রিম তৈরি হয়। এরপর অ্যালিস বলে এটা তোমার হাতে কেমন জিনিস। তো বলে এটি একটি সিক্রেট জাদুযন্ত্র, কিন্তু আমার খুশি হচ্ছে যে আমি তোমাদেরকে নতুন কিছু জিনিস ট্রাই করিয়ে তোমাদের খুশি করতে পারলাম। পরদিন তোয়া এবং যমজ দুই বোন ক্যাপিটাল সিটিতে একটি চিঠি পৌঁছানোর কাজ নেয়। তোয়া তাদের জিজ্ঞেস করে তারা কেন স্লাইমকে মারার মিশনটি না নিয়ে চিঠি পৌঁছানোর ঝামেলাটি নিল। অ্যালিস তখন বুঝিয়ে বলে যে স্লাইমের মতো লাফানো আর পিচ্ছিল জিনিসগুলো সে একদম পছন্দ করে না। তার উপর স্লাইমের সঙ্গে লড়াই করার সময় তারা গায়ে লেগে গেলে তাদের গায়ের পিচ্ছিল জিনিসগুলো নাকি তাদের জামা কাপড় খেয়ে ফেলে। অ্যালিস বলে আপাতত মিশনের কথা থাক, প্রথমে কিছু খাওয়া যাক। তখন তোয়া বলে খাওয়ার জন্য আমরা টেলিপোর্টেশন ম্যাজিকের ব্যবহার করে সিলভার মুন হোটেলে যাই, এতে টাকা আর সময় দুটোই বেঁচে যাবে। এই শুনে দুটি মেয়ে রেগে গিয়ে বলে একদমই নয়, এই মিশনটি করার মজা তখনই আসবে যখন আমরা সেই জায়গাটির সমস্ত কিছু দেখবো এবং জানবো এবং খাবার ট্রাই করব। কিন্তু তখন একটি ঝামেলার আওয়াজ তোয়ার মনোযোগ টানে। দেখা যায় এক মেয়ের সাথে কয়েকজন গুন্ডা টাইপের লোকের মারামারি চলছে। গোলাপি পোশাক পরা মেয়েটি ভুল করে সে গুন্ডা দলের এক চেলাকে এমন মেরেছে যে সে নাকি সোজা হাসপাতালে পৌঁছে গেছে, কারণ সেই মেয়েটিকে তারা নাকি বিরক্ত করছিল। তখন আর কথা না বাড়িয়ে সবাই মিলে মেয়েটিকে আক্রমণ করতে শুরু করে। সবাই ভেবেছিল সে হয়তো দুর্বল মেয়ে, কিন্তু মেয়েটি খুব সহজেই সবাইকে মেরে মাটিতে ফেলে দেয়। যখন সে শত্রুদের একদম শেষ করে দিচ্ছিল, ঠিক তখনই মেয়েটিকে পেট চেপে ধরে দাঁড়িয়ে যায়, আর তখনই একটি গুন্ডা আবার তার উপরে হামলা করতে
করতে যায়। এই বিপদের মুহূর্তে তোয়া যখন একটি বালির ঝড় তৈরি করে ওদের দৃষ্টি ঢেকে দেয়, তারপর যমজ দুই বোন ছুটে এসে কয়েকটি ঘুষি মারতে সবাই একদম উল্টে পড়ে যায়। কিন্তু গুন্ডাদের আরও লোক আসতে থাকে, তাই তোয়াকে তখন মেয়েটিকে নিয়ে পালাতে হয়। ওরা যখন একটি নিরাপদ জায়গায় পৌঁছায় তখন মেয়েটি তাদের ধন্যবাদ জানায় এবং তার নাম বলে। সে হলো এআই কনোনমে। কনোনমে তার ফ্যামিলি নেম, তাই সে তাকে এআই বলে ডাকতে বলে। তোয়া তাকে জিজ্ঞেস করে সে এসিন শহর থেকে এসেছে কিনা। এআই হ্যাঁ বলে। তারপর তোয়া তাকে তার পরিচয় দেয়। তখন এআই জানতে চায় সেও এসিন শহর থেকে এসেছে কিনা। প্রথমে তো সে পুরোপুরি অস্বীকার করতে যাচ্ছিল, কিন্তু তখনই তার মনে পড়ে কয়েকদিন আগে যমজ বোনের কাছে সে বুক ফুলিয়ে বলেছিল যে সে এসিন শহর থেকে এসেছে। তোয়া তখন তাকে জিজ্ঞেস করে, তুমি তো প্রথমে খুব ভালোভাবে লড়াই করছিলে, কিন্তু হঠাৎ পেট ধরে দাঁড়িয়ে গিয়েছিলে কেন? তখন এআই বলে, আসলে আমার সব টাকা চুরি হয়ে গেছে, তাই সে লড়াই করার শক্তি পাচ্ছিল না। এআই এর অবস্থা ছিল এরকম যে পেটে ক্ষুধা নিয়ে সে শক্তি হারিয়ে ফেলেছে। তাই আর দেরি না করে ওকে রেস্টুরেন্টে নিয়ে যায় খাবার খাওয়ানোর জন্য। কথোপকথনের মধ্যে জানা যায় যে এআই এমন এক জায়গা থেকে এসেছে যেখানে সেরা যোদ্ধাদের তৈরি করা হয়। তাই নিজের দক্ষতা আরো ঝালিয়ে নিতে আর বাবা ভাইকে টক্কর দিতে সে এমন মানব জগতে ঘুরতে বেরিয়েছে। সে বলে যে সে এখন রয়্যাল ক্যাপিটালে যাবে তার ক্ষমতা পরীক্ষা করার জন্য। তখন অ্যালিস বলে, আমরা রয়্যাল ক্যাপিটালে যাচ্ছি, তুমি চাইলে আমাদের সঙ্গে যেতে পারো। এআই যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর এআই নিজেই ঘোড়া গাড়ি চালিয়ে তাদের সবাইকে রয়্যাল ক্যাপিটালে নিয়ে যেতে থাকে। তখন তোয়া তাকে জিজ্ঞেস করে, তুমি ঘোড়া গাড়ি কবে চালাতে শিখলে? এআই বলে, ট্রেনিং এর সময়। অ্যালিস বলে, তোমার কারণে আমাদের কিছু সাহায্য হয়ে যাবে। তখন তোয়া বলে, আমি শুধু ইউজলেস এখানে। লিজ বলে, তুমি ইউজলেস নও, তুমি একজন ট্যালেন্টেড ম্যাজিক ইউজার। লিঞ্চ বলে, এ আমার বুস্ট ম্যাজিকও ব্যবহার করতে পারে, এমনকি এলিমেন্টাল ম্যাজিক ও নাল ম্যাজিকও ব্যবহার করতে পারে। লিঞ্চ বলে, তুমি যে কোনো নাল ম্যাজিক ব্যবহার করতে পারবে যদি তুমি তার নাম এবং এফেক্ট সম্পর্কে জানো। তখন এলিস তাকে একটি জাদুর বই দিয়ে দেয় পড়ার জন্য। তোয়া সেখান থেকে নাল ম্যাজিক সম্পর্কে মন দিয়ে পড়তে শুরু করে। এই নতুন জগতে আসার পর তোয়া শুধু শক্তিই নয়, একেবারে ঈশ্বর প্রদত্ত অসাধারণ স্মৃতির শক্তিও পেয়েছে। সে একবার যা দেখে তা ভোলে না। পড়তে পড়তে তোয়া একটি দারুণ ইন্টারেস্টিং জাদু দেখতে পায়, দূর থেকে কোনো জিনিস হাত দিয়ে টেনে আনা। সে এআই এর তলোয়ারটা টেনে আনার জন্য মন্ত্র পড়ে, কিন্তু সে সেটি আনতে পারে না। তোয়া গভীর শ্বাস নিয়ে আবারও চেষ্টা করে। এবার সে সফল হয় এআই এর মাথার ফিতেটি টেনে আনতে। এই ক্ষমতাটি ছিল খুব কাজের। অ্যালিস বলে, তুমি এইভাবে কারো টাকা চুরি করতে পারো, এতে কেউ জানতে পারবে না যে সেই কাজটি তুমি করেছো। এরপর সে নিজের ইন্দ্রিয়গুলোকে আরো তীক্ষ্ণ করার জন্য আরো মন্ত্র পড়তে শুরু করে। এই মন্ত্রের জন্য সে দূরের জিনিসগুলো একেবারে দেখতে এবং শুনতে পাচ্ছিল। হঠাৎ সামনের দিক থেকে তার নাকে একটি রক্তের গন্ধ আসে, তাই তারা সেই গন্ধের দিকে যেতে শুরু করে। সেখানে পৌঁছে তারা দেখতে পায় কয়েকটি মনস্টার কিছু সোলজারের উপরে হামলা করেছে। সেখানে একটি অদ্ভুত লোককে দেখা যায়। এরপর তারা চারজন মিলে সেই দানবদের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তাদেরকে শেষ করে দেয়। কিন্তু আবারও কিছু দানব আসতে থাকে। তখন লিঞ্জি বলে, এটি একটি ডার্ক সামানিং ম্যাজিক, আমরা এই দানবদের ততক্ষণ শেষ করতে পারবো না যতক্ষণ না আমরা এই জাদুকরকে হারিয়ে দেই। তোয়া তখন তার নিজে ফিকশন ম্যাজিকের ব্যবহার করে এবং সে জাদুকরটিকে ফেলে দেয়, ফলে সে আর উঠতে পারে না। এতে তার সমস্ত জাদু নষ্ট হয়ে যায়। আর এই সুযোগে এআই তাকে বন্দী বানিয়ে ফেলে। সৈন্যরা তোয়াকে ধন্যবাদ জানায়। তোয়া সৈন্যদের নেতাকে জিজ্ঞেস করে সবাই ঠিক আছে কিনা। সৈন্যরা বলে যে আমাদের 7 জন সাথী মারা গিয়েছে। তখনই ঘোড়া গাড়ির ভিতর থেকে একটি আওয়াজ আসে, তাই সবাই মিলে সে গাড়ির দিকে ছুটে যায়। দেখা যায় এক বৃদ্ধের বুকের মাঝে একটি তীর গেঁথে আছে। তখনই তোয়া লিঞ্জিকে বলে হিলিং ম্যাজিকের ব্যবহার করতে, কিন্তু তীরটা যেহেতু তখন বুকে বিধি ছিল তাই লিঞ্জি কোনো ম্যাজিক করতে পারে না। তখন তোয়া তার ম্যাজিক দিয়ে তার বুকে থাকা তীরটি বের করে দেয় আর লাইট ম্যাজিক দিয়ে তার ক্ষতর ব্যথা দূর করে দেয়। সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি সুস্থ হয়ে উঠে যায়। তখন তিনি তোয়াকে ধন্যবাদ জানালেন এবং নিজের পরিচয় দিলেন। তিনি হলেন লিয়াম ডিউক, আর পাশে দাঁড়ানো মেয়েটি হলো স্বয়ং ডিউকের মেয়ে সুশি। এই কথা শোনা মাত্রই 3টি মেয়ে সঙ্গে সঙ্গে হাঁটু গেড়ে বসে তাদের সম্মান জানায়। শুধুমাত্র তোয়াই সেখানে হতভম্বের মতো দাঁড়িয়ে থাকে। এলিক ব্যাখ্যা করে যে ডিউক হলো অভিজাতদের মধ্যে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ ব্যক্তি, এই উপাধি শুধু রাজকীয় পরিবারের লোকেরাই পায়। তখন সুশি আসল রহস্যটা উন্মোচন করে। তার বাবা হলেন মহারাজের ছোট ভাই, আর সে হলো রাজার ভাইঝি। সুশি তার বড় মার সাথে দেখা করে ফেরার পথেই হামলা হয়েছিল। এটা নিশ্চিত যে কেউ একজন দেশ দখল করার চক্রান্ত করছে, আর সেই কারণে তারা ডিউকের মেয়েকে খুন করতে চেয়েছিল। এখনো সেই ঘটনার কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। ধরা পড়া এই লোকেরা ছিল সামান্য এক ভাড়াটে সৈনিক। তারা শুধু টাকার বিনিময়ে অন্যদের হুকুম তামিল করত, আর কিছুই নয়। লিয়াম তবুও ভেতরে ভেতরে বেশ চিন্তিত, কারণ তিনি জানেন না যে সামনে আরো কত বড় বিপদ লুকিয়ে আছে। তাই তিনি তোয়াকে অনুরোধ করলেন যেন সে তাদেরকে ক্যাপিটাল সিটি পর্যন্ত নিয়ে যায়, এতে তাদের পুরস্কৃত করা হবে। তবে তোয়ারাও রয়্যাল ক্যাপিটালে যাচ্ছিল, তাই চলার পথে এত বড় একটি রোজগার হাতছাড়া করতে চায় না। তাই তোয়া এবং তার দল যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা পৌঁছে যায় ক্যাপিটাল সিটিতে। এই রাজমহলটি একটি লেকের উপর তৈরি হয়েছে, তাই এই মহলটির নাম পেয়েছে সিটি অফ লেক। তারপর যেই না তারা ডিউকের প্রাসাদে পা রাখে, তখনই সেখানকার
এখানকার অসাধারণ জাঁকজমক দেখে তাদের চোখ কপালে উঠে যায়। ডিউক তার মেয়ে সুশি এবং তার সঙ্গে আসা অতিথিদের হাসিমুখে অভ্যর্থনা জানালেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করলেন, এমনকি হাঁটু গেড়ে তোয়াকে সম্মান জানালেন, কারণ তোয়ার জন্যই তার মেয়ে সুশি আজ বেঁচে আছে। তারপর আলফ্রেড তোয়া এবং তার বন্ধুদের সঙ্গে চা খেতে থাকে। তখন সেখানে সুশি আসে। আলফ্রেড তাকে জিজ্ঞেস করে সে অ্যালেনের সঙ্গে কথা বলেছে কিনা। তখন সুশি বলে, আমার মনে হয় না যে তাকে কোনো কিছু বলা ঠিক হবে। তখন তোয়া জিজ্ঞেস করে, এই অ্যালেনকে? আলফ্রেড বলে, আমার স্ত্রী কথা বলাতেই আলফ্রেডের মুখটা হঠাৎ বিষণ্ণতায় ভরে ওঠে। তিনি জানান 5 বছর আগে এক আক্রমণের পর থেকে তার স্ত্রী আর চোখে দেখতে পায় না। তিনি বহু হিলিং ম্যাজিক প্রয়োগ করেও দেখেছেন, কিন্তু তাতে শুধু তার স্ত্রীর শরীরের আঘাতগুলো সেরেছে, দৃষ্টি ফেরেনি। তার মনে হয় হয়তো শুধু সুশির বাবা অর্থাৎ মিসেস এলেনের বাবা এই দুটো চোখ সারিয়ে দিতে পারেন, কারণ তার কাছে নাল ম্যাজিক আছে যা কিনা শরীরে যে কোনো ব্যথা দূর করে দিতে পারে। এ কথা শোনাতেই মেয়েরা তোয়ার দিকে ইঙ্গিত করে বলে যে এই ছেলেটিও নাল ম্যাজিক ব্যবহার করতে পারে। দেরি না করে তোয়াকে এলেনের ঘরে নিয়ে যাওয়া হয়। এরপর তোয়া সেই মন্ত্রটি উচ্চারণ করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে মিসেস এলেনের চোখ দুটো যেন নতুন জীবন পায়। তিনি সবকিছু পরিষ্কারভাবে দেখতে শুরু করেন। তোয়ার এই অবিশ্বাস্য ক্ষমতার জন্য সবাই আনন্দে তাকে জড়িয়ে ধরে। প্রিয় স্ত্রীকে সম্পূর্ণ সুস্থ দেখে আলফ্রেড আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তারপর আলফ্রেড কৃতজ্ঞতা নিদর্শন হিসেবে তোয়াকে বিশাল অঙ্কের অর্থ উপহার দিলেন। শুধু তাই নয়, তোয়ার অ্যাডভেঞ্চারার দলটি রাজপরিবারে একটি বিশেষ প্রতীক চিহ্ন পুরস্কার হিসেবে পায়। এর ফলে তারা যে কোনো চেকপোস্ট পার হয়ে যে কোনো জায়গা যেতে পারবে। মূল্যবান উপহারগুলো নিয়ে তারা রাজধানী ছেড়ে রওনা হয়। এরপর তোয়া এআইকে বলে যে আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে, তাই এখন তোমার প্ল্যান কি? এআই বলে যে সে তোয়ার সাথে থেকে নিজের যুদ্ধ দক্ষতা আরো বাড়িয়ে তুলতে চায়, তাই সে তাদের সাথেই থাকতে চায়। এই ঘটনায় দুই বোন আনন্দে সম্মতি জানায়। সেই দিন থেকে তোয়ার দলে যোগ হয় আরেকটি নতুন সদস্য এআই। চিঠি পৌঁছে দেওয়ার কাজ শেষ করার পর তোয়া তাদের বলে যে যেহেতু তারা এখনো রয়্যাল সিটিতে উপস্থিত আছে তো কিছু শপিং করা যাক। সবাই এতে সম্মতি জানায়। তারপর যেতে যেতে তারা আরেকটি ছোট মেয়ের দিকে খেয়াল করে। মনে হচ্ছে সে হয়তো পথ হারিয়েছে। তোয়া দেরি না করে দ্রুত মেয়েটির কাছে এগিয়ে গিয়ে তার পরিস্থিতি জানতে চায়, কিন্তু মেয়েটি তোয়াকে দেখে আরো ভয় পেয়ে যায়। তোয়া তাকে ভরসা দেয় যে সে তাকে সাহায্য করতে এসেছে। তখন মেয়েটি একদম তার কাছে এসে বলে যে আমার বোনের কাছ থেকে আমি আলাদা হয়ে গেছি। তোয়া তার স্মার্টফোনের সাহায্যে মেয়েটির বোনকে খুঁজতে সাহায্য করে এবং তার বোনের কাছে তাকে ফিরিয়ে দেয়। তার বোন তোয়াকে ধন্যবাদ জানায়। এরপর সবাই আবার বেরিয়ে যায় তাদের শপিং এর উদ্দেশ্যে। তারা সবাই সিদ্ধান্ত নেয় যে সবাই আলাদা আলাদা হয়ে শপিং করবে আর শপিং শেষে আবার মিলিত হবে। কিন্তু দেখা যায় যে শপিং করে সবাই তো ফিরে এসেছে, কিন্তু তোয়া দেরি করতে থাকে, তাই সবাইকে তার জন্য অপেক্ষা করতে হয়। সূর্য অস্তের আগে আগে অবশেষে তোয়া একটি ভেড়ার লোমের মতো জ্যাকেট পরে আসে। এই জ্যাকেটটি তাকে নাকি জাদু ও শারীরিক উভয় ধরনের আক্রমণে শত্রুদের বিরুদ্ধে আরো বেশি শক্তি এনে দেবে। মেয়েরা বলে যে জ্যাকেটটি তোমাকে খুব মানাচ্ছে। এই শুনে তোয়া লজ্জা পেয়ে যায়। তারপর একসাথে তারা শহরে ফিরে আসে। তোয়া সেখানে গিয়ে দেখে বৃষ্টির কারণে অনেক লোক সেখানে আটকে আছে। আর দুইজন লোককে দেখে, যার মধ্যে একজন হলো একটি অস্ত্রের দোকানের মালিক এবং আরেকজন হলো একটি হোটেলের মালিক। তারা প্রচন্ড মনোযোগ সহকারে দাবা খেলছে। আর একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে কিছুদিন আগে তোয়া তার ম্যাজিক দিয়ে সেই গেমটি বানিয়ে দিয়েছিল এবং এর খেলার নিয়মও শিখে দিয়েছিল। আর তখন থেকেই তারা এই গেমটি খেলেই যাচ্ছে। তখন তোয়া মিকাকে জিজ্ঞেস করে বাকি সবাই কোথায় গিয়েছে। মিকা জানায় যে অ্যালিস আর এআই ক্যাফেতে গিয়েছে একটি নতুন ধরনের ডেজার্ট ট্রাই করতে। তখনই অ্যালিস আর এআই ফিরে আসে এবং সবার জন্য সে রিং কেক ডেজার্টটি নিয়ে আসে। অ্যালিস বলে আমি আলফ্রেডের জন্য এনেছি, তাই সেটি তাদের কাছে পৌঁছে দিও। 1 সেকেন্ডের মধ্যে তোয়া টেলিপোর্টেশন ম্যাজিকের ব্যবহার করে ডিউকের বাড়িতে পৌঁছে যায়। সেখানে তারা রিং কেক ডেজার্টটি খেয়ে অনেক বেশি খুশি হয়। ডেজার্টটি অনেক অনেক বেশি ভালো লাগে। আলফ্রেড বলে আমি যদি তোমার মতো টেলিপোর্টেশন ম্যাজিক ব্যবহার করতে পারতাম তাহলে প্রত্যেক দিনের ডেজার্টটি খেতে পারতাম। তখন তোয়া বলে আমি তোমাদের বাড়ির রাঁধুনিকে এই রেসিপিটি দিয়ে দেব যাতে তোমরা এটা যখন খুশি খেতে পারো। তারপর সে আলফ্রেডকে সেই গেমের কথা বলে। এরপর তারা দুইজন মিলে গেমটি খেলতে শুরু করে। সুকিও গেমটি খেলতে চায়, কিন্তু আলফ্রেড খেলতে এতটাই মত্ত হয়ে যায় যে তাকে একবারের জন্য খেলতে দেয় না। খেলতে খেলতে রাত হয়ে যায়। তারও বিরক্ত হয়ে যায় এই একই গেম বারে বারে খেলতে খেলতে। পরদিন সকালে তাদের দলটি নতুন মিশনে বেরিয়ে পড়ে। তোয়া দারুণ উৎসাহে মেগা স্লাইমদের হারানোর মিশনটি বেছে নিতে চেয়েছিল। অবশ্য দলের অন্য মেয়েরা এতে রাজি হয় না, তাই বাধ্য হয়ে তাকে অন্য একটি মিশন নিতে হয়। তাই সবাই মিলে মিশন নেয় একটি ক্রিয়েচারকে আর একটি হর্ন উল্ফকে মারার। শত্রুদের দলের সাথে কিছু শ্বাসরুদ্ধ লড়াইয়ের পর তারা সেখানে একটি গুপ্তধনের সন্ধানে বের হয়। যেহেতু এটি এককালের একটি পুরনো রাজধানী ছিল,
তাই সম্ভবত এখানে এখনো মাটির নিচে গুপ্তধন লুকিয়ে আছে। তোয়া সঙ্গে সঙ্গে তার এক বিশেষ ধরনের ম্যাজিক ব্যবহার করে, আর তখনই সে মাটির গভীরে কিছু একটা লুকিয়ে থাকা অনুভব করতে পারে। লিঞ্জি তার ফায়ার ম্যাজিকের ব্যবহার করে ভূগর্ভস্থ সে প্রবেশ পথটি খুলে দেয়, আর চারজনই তখন সেটির ভিতরে প্রবেশ করে। তারা দেওয়াল জুড়ে বেশ কিছু অদ্ভুত প্রতীক দেখতে পায়। তারা লেখাগুলো বুঝতে না পারায় তোয়া তার স্মার্টফোনের ব্যবহার করে সেগুলির ছবি তুলে নেয়। এদিকে লিঞ্জি একটি আর্থ ম্যাজিক স্টোন খুঁজে পায়। তার ধারণা ছিল যে এই পাথরের মধ্যে জাদুশক্তি দিলেই সেটি চালু হয়ে যাবে। এটা যেহেতু একটি মাটির পাথর, তাই তোয়াকে এটির মধ্যে ম্যাজিক পাওয়ার ঢুকিয়ে সেটিকে অ্যাক্টিভেট করতে বলে। তোয়া যেই না সেটির ভিতরে জাদু প্রয়োগ করতে যায়, তখন সেটি দেখে সবাই তোয়ার কাছ থেকে তড়িঘড়ি দূরে সরে যায়। সে পাথরটির মধ্যে যেই না শক্তি ঢোকায়, অমনি একটি গোপন দরজা খুলে যায়। এরপর সবাই মিলে ভেতরের দিকে আরো গভীরে এগোতে থাকে। সেখানে একেবারে কোনো একটি অদ্ভুত কাচের মূর্তি দেখা যায়। তোয়া সেটি ভালোভাবে খুঁটিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু আলো কমে আসায় সে কিছুই দেখতে পায় না। হঠাৎ করে লিঞ্জের আলোটি নিভে যায়, আর সেই মুহূর্তে হাজার হাজার বছর ধরে লুকিয়ে থাকা সেই দানবটি আচমকা জীবন্ত হয়ে ওঠে। তোয়া বুদ্ধি করে চটজলদি একটি ম্যাজিক্যাল পোর্টাল খুলে সবাইকে বাইরে নিয়ে চলে আসে। তখনই ভেতর থেকে একটি তীব্র আলোক রশ্মি বের হয়, আর সেই দানবটি গেট ভেঙে বিদ্যুতের মতো তীব্র গতিতে তোয়ার উপরে আক্রমণ করতে ছুটে আসে। লিঞ্জি এই সুযোগটা কাজে লাগিয়ে তার ফায়ার ম্যাজিকটি সোজা ছুড়ে মারে দানবটির দিকে, কিন্তু সব ধরনের ম্যাজিক আক্রমণই বৃথা হয়ে যায়, কারণ এই দানবটি যে কোনো ধরনের শক্তি শুষে নিতে পারে। এআই তাকে তার তলোয়ার দিয়ে আঘাত করতে যায়, কিন্তু এতে হালকা আঁচড় কাটে মাত্র। এতে এলিস তার সাংঘাতিক ঘুষি মারে, তাতেও কিছু হয় না, কারণ তার খলসটি সাংঘাতিক শক্তিশালী ছিল। তাই তোয়া তার ফিউশন ম্যাজিকের ব্যবহার করে, ফলে দৈত্যটি পিচ্ছিল হয়ে নিচে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে লিঞ্জি এক বিশাল বরফ দিয়ে হামলা করে, ফলে সে দানবটির পা ভেঙে যায়। কিন্তু সে দানবটি দ্রুত রিজেনারেট করে নেয় এবং এলিসের উপরে আক্রমণ করে দেয়, যার ফলে এলিস গুরুতর আহত হয়ে পড়ে। তখন লিঞ্জি আর এআই সেই দানবটিকে ব্যর্থ রাখে, আর এই সুযোগে তোয়া এলিসের উপরে হিলিং ম্যাজিক ব্যবহার করে তার ক্ষত সারাতে থাকে। তখন তোয়া ভাবতে থাকে এই দানবকে কিভাবে হারানো যায়। তখন তার মনে পড়ে বোর্ডের রাজার কথা। সে এলিসকে একটি প্ল্যান বলে। তারপর তোয়া তার ম্যাজিকের ব্যবহার করে দানবের ভেতরে থাকা লাল রঙের কোডটি বের করে আকাশে ছুড়ে দেয়, আর এলিস সেটিকে ঘুষি মেরে ভেঙে দেয়, আর সাথে সাথে দানবটি হাওয়ায় মিশে যায়। এরপর এইসব ঘটনা আলফ্রেডকে জানানোর জন্য তারা সবাই মিলে আলফ্রেডের প্যালেসে যায়। আলফ্রেড তাদের কাছ থেকে সবকিছু শুনে সঙ্গে সঙ্গে কিছু লোক পাঠায় ধ্বংসস্তূপের জায়গায় তদন্ত করার জন্য, কিন্তু তারা জানায় যে যুদ্ধের কারণে জায়গাটি মারাত্মকভাবে নষ্ট হয়ে গেছে, ফলে তেমন কোনো কাজের তথ্য পাওয়া খুব কঠিন। তখন তোয়া আলফ্রেডকে তার স্মার্টফোনে থাকা ছবিগুলো দেখায়। আলফ্রেড জিজ্ঞেস করে এই অদ্ভুত জিনিসটি কি। তোয়া তখন তাকে মিথ্যা বলে বুঝিয়ে দেয় যে এটা এক প্রকার ম্যাজিক। এরপর তোয়া তার একটি বিশেষ ম্যাজিক ব্যবহার করে তার ফোনের ছবিগুলোকে পেন্টিং এ রূপান্তরিত করে আলফ্রেডকে দেওয়ার জন্য। তারপর সে টেলিপোর্টেশন ম্যাজিকের ব্যবহার করে আলফ্রেডের মহলের গেটের কাছে পৌঁছে যায়। ডিউক যখন বাড়ি থেকে বেরোচ্ছিল, তখনই তোয়ার সঙ্গে তার দেখা হয়। আলফ্রেড তোয়াকে বলে যে আমাদের তোমার সাহায্য লাগবে। তোয়া জিজ্ঞেস করে কি হয়েছে। আলফ্রেড বলে আমার ভাইকে বিষ দেওয়া হয়েছে। আলফ্রেড গাড়ির ভিতরে তোয়াকে সব বুঝিয়ে বলে রাজ পরিবারের কিছু সদস্য নাকি রাজার প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব করার বিপক্ষে ছিল। হতে পারে তাদের মধ্যে কেউ সিংহাসন দখল করার জন্য রাজাকে মেরে ফেলার পরিকল্পনা করছে। রাজা মারা গেলে সিংহাসনটা তার ছোট মেয়ের কাছে যাবে, আর ঠিক সেই সময়টাই সে ষড়যন্ত্রকারী রাজকুমারীকে রাজনৈতিক বিয়ের মাধ্যমে তার অ্যাডভাইজার হিসেবে রাজার ক্ষমতা হস্তক্ষেপ করতে চাইবে। তাই আলফ্রেড চান যেন তোয়া তার হিলিং ম্যাজিকের ইউজ করে রাজার শরীর থেকে বিষ বের করে দেয়। তারপর তারা রাজপ্রাসাদে পৌঁছায়, যেখানে তাদের একটি লোকের সঙ্গে দেখা হয় যার নাম কাউন্ট। সে জানতো যে তারা সম্রাটকে বিষ দেওয়ার অপরাধীকে খুঁজে বের করতে এসেছে। তিনি জানান যে তিনি সম্রাটকে বিষ দেওয়ার অপরাধীকে খুঁজে বের করেছেন। সে আর কেউ নয়, অ্যাম্বাসেডর মাই। আলফ্রেড সাথে সাথে অ্যাম্বাসেডরকে ধরে এনে শিরচ্ছেদ করতে চাইলেন, কিন্তু আলফ্রেড পরের মুহূর্তে বললেন রাজার জ্ঞান ফিরে আসা না পর্যন্ত খুনিকে শাস্তি দেওয়া উচিত হবে না। এরপর রাজার ঘর দেখানো হয়। সেখানে সবার মন বিষণ্ণ, কারণ যে কোনো মুহূর্তে মহারাজের প্ল্যান চলে যেতে পারে। এমন সময় সেখানে তোয়ার আগমন সবার মনে নতুন আশা জাগায়। ও দেরি না করে সঙ্গে সঙ্গে তার হিলিং ম্যাজিকের ব্যবহার করে রাজার চিকিৎসা করতে শুরু করে দেয়। রাজকীয় জাদুকররা অবাক হয়ে যায়, কারণ নাল নামে সেই পুরনো হারিয়ে যাওয়া ম্যাজিকটিও তোয়া ব্যবহার করতে পারে। কিছুক্ষণ পরে রাজা চোখ খোলেন। সে ভয়ঙ্কর কষ্টটা যেন দুঃস্বপ্নের মতো উধাও হয়ে গেল। সবাই আনন্দে আত্মহারা হয়ে তোয়াকে ধন্যবাদ জানাতে লাগে। তোয়াকে হারিয়ে যাওয়া নাল ম্যাজিকটি ব্যবহার করতে দেখে এক মহিলা জাদুকর খুব খুশি হয়। রানীও তোয়াকে ধন্যবাদ জানায় রাজার জীবন বাঁচানোর জন্য। রানী তোয়াকে জিজ্ঞেস করে সে ছোট মেয়েকে পছন্দ করে কিনা। তোয়া এই ব্যাপারে কিছুই বুঝতে পারে না। তখন রাজা প্রেম প্রীতির কথাটি একটু সরিয়ে রাখে। রাজা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে কেউ তাকে খুন করার জন্য লোক পাঠিয়েছিল। তখন তার অ্যাম্বাসেডরের সঙ্গে রাজা আবারও দেখা করতে চান, কারণ অ্যাম্বাসেডরের ওয়াইন পান করার পরে রাজার এই অবস্থা হয়েছে। তাই নিশ্চিতভাবে এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। তারপর অ্যাম্বাসেডর তাদের রাজমহলে আসে। তার
নাম হলো অলগা। এটা সেই মেয়ে যার ছোট বোনকে তোয়া সাহায্য করেছিল। তোয়া সব কথাগুলো রাজাকে জানায়। তোয়া রাজাকে জিজ্ঞেস করে যে ঘরে রাজাকে বিষ দেওয়া হয়েছিল সেই ঘরে পরে কেউ গিয়েছিল কিনা। রাজা জেনারেল না বলে। এরপর তোয়া সোজা রাজার ভোজন সভায় চলে যায়। সেখানে গিয়ে ও বিষ স্ক্যান করার একটি জাদু করে এবং একটি দারুণ মজার জিনিস আবিষ্কার করে। তোয়া সব মানুষকে আবার ভোজের ঘরে ডেকে পাঠায়। ওর ধারণা ছিল খুনিও এই ঘরের মধ্যে লুকিয়ে আছে। তোয়া তখন এক এক করে বিষ প্রয়োগকারীকে খুঁজে বের করার জন্য এগোতে থাকে। প্রথমে সে নিশ্চিত হওয়ার জন্য একটি বিষমুক্ত মদের বোতল নিয়ে সেটি সেনাপতিকে পান করতে বলে। সেনাপতি সেটি পান করে ফেলে। বোতলটা নিরাপদ জানার পর সে মহারাজের গ্লাসে মদ ঢেলে কাউন্ট বালসাকে পান করতে বলে। কিন্তু এটি বালসা হঠাৎ প্রচন্ড ঘাবড়ে যায় আর কিছুতেই সেটি পান করতে চায় না। কিন্তু তোয়া কি ওকে সহজেই ছেড়ে দেবে? সে সরাসরি বালসার মুখে সেই মদটি ঢেলে দেয়। মদটা যেই সে মুখে নেয় বালসা চিৎকার করে বলতে লাগে আমি বিষ খেয়েছি। যখন বালসা প্রায় প্যান্ট ভিজিয়ে ফেলার উপক্রম তখন তোয়া আসল সত্যিটা ফাঁস করে। আসলে সে কাচের গ্লাস থেকে আগে বিষটি বের করে দিয়েছিল। তখন রাজাকে বিষ দেওয়ার ঘটনাটির আসল রহস্য সামনে আসে। অ্যাম্বাসেডর যে মদটি এনেছিল তাতে কোনো বিষ ছিল না। বিষটা লুকিয়েছিল মহারাজের কাচের গ্লাসে। তোয়া এই ব্যাপারটা জানতে পেরেছিল কারণ সে মহারাজের ব্যবহার করা সব কাচের গ্লাসগুলি স্ক্যান করেছিল। সে বুঝতে পেরেছিল যে কোনো লোক আগে সে গ্লাসগুলোতে হাত দিয়েছিল। নিজের নোংরা চক্রান্ত ফাঁস হয়ে যেতে দেখে বালসা পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর আর কোনো উপায় নেই। তোয়া তার স্লিপ ম্যাজিকের ব্যবহার করে বালসাকে মাটিতে আছড়ে ফেলে দেয়। তারপর বালসাকে আইন অনুযায়ী শাস্তি দেওয়ার জন্য ধরে নিয়ে যাওয়া হয়। তোয়া যেন বিখ্যাত এক গোয়েন্দার মতো কাজ শেষ করেছে। এতে রাজকুমারী ইউমিনা অনেক ইমপ্রেস হয়ে যায় আর কথোপকথনের দরুন সে তোয়াকে শুধু দেখেই যায়। তাই সে আর দেরি না করে সরাসরি দাঁড়িয়ে যায় এবং তার বাবাকে জিজ্ঞেস করে সে একটি অ্যানাউন্স করতে পারে কিনা। তার বাবা জানতে চায় যে সে কি বলতে চায়। ইউমিনা বলে তোয়া যখন থেকে এসেছে তখন থেকে আমি তার থেকে নজর সরাতে পারছি না। আমি ওকে বিয়ে করতে চাই। তোয়া এই শুনে একেবারে শকড হয়ে যায়। রাজা জিজ্ঞেস করে তোয়াকেই কেন? ইউমিনা বলে আজ তোয়ার জন্যই আমার বাবা জীবন রক্ষা পেয়েছে। সে বুদ্ধিমান। তোয়া সবসময় আশেপাশের মানুষের জন্য সুখ নিয়ে আসে। ইউমিনা যখন প্রথম তোয়ার চোখের দিকে তাকিয়েছিল তখনই বুঝে গিয়েছিল যে এই মানুষটাই তার ভবিষ্যৎ হাজবেন্ড হবে। তার মেয়ে এমন একজনকে মন দিয়েছে দেখে রাজা খুব খুশি হলেন এবং নতুন জামাইকে স্বাগত জানানোর জন্য তখনই একটি ভোজের আয়োজন করতে চাইলেন। কিন্তু তোয়া সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে বলে আমি তো এইমাত্র আপনাদের সঙ্গে দেখা করলাম। এর মধ্যে আপনারা কিভাবে বুঝলেন যে আমি ভালো না খারাপ এবং হুট করে কিভাবে মেয়ের বিয়ে দিতে চাইলেন? রাজা বলেন যে ইউমিনার নাকি একটি জাদুকরী চোখ আছে যেটা দিয়ে সে মানুষের আসল চরিত্র স্পষ্ট দেখতে পায়। তাই তার মেয়ে যাকে পছন্দ করেছে সে নিশ্চয়ই ভালো লোক হবে। সেখানে তোয়াও কিন্তু তার বয়সকে অজুহাত দেখিয়ে এই বিয়েতে প্রস্তাবে না করতে যাচ্ছিল। আসলে ওর দেশের নিয়ম হলো যে ছেলেদের 18 বছর এবং মেয়েদের 16 বছর না হলে বিয়ে দেওয়া যায় না। কিন্তু এটা তো একেবারে অন্য দুনিয়া। তাই এখানে বিয়ের সিদ্ধান্ত হয়ে যায় মাত্র 15 বছর বয়সে। তোয়া যখন কিছুতেই রাজি হচ্ছে না তখন রাজা শেষমেশ একটি নতুন পথ বের করলেন আলোচনা করার জন্য। রাজা জানালেন যে আগামী 2 বছর তারা একে অপরকে ভালোভাবে জানবে। যদি মনের মিল না হয় তবে যে যার পথে চলে যাবে, আর যদি সব ঠিকঠাক মনে হয় তবে তোয়ার সাথে রাজকন্যার বিয়ে হবে। রাজা যখন এইভাবে কথা বললেন তখন তোয়াও আর না করতে পারে না। এরপরে তোয়া সিলভারমুন হোটেলে ফিরে আসে, তার সঙ্গে ইউমিনাও থাকে। তোয়া সবকিছু ঘটনা খুলে বলে আর মেয়েরা এই শুনে অবাক হয়ে যায়। তারপর ইউমিনাও নিজের পরিচয় দেয়। রাজকন্যা যখন জানতে পারে যে ওরা একটি অ্যাডভেঞ্চারার দল তখন সেও দলে যোগ দেওয়ার জন্য অ্যাডভেঞ্চারার গিল্ডে রেজিস্ট্রেশন করতে চায়। এমনকি সে টিমের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েও যুদ্ধে অংশ নিতে চায়। এই শুনে তোয়া প্রতিবাদ করে জানায় গিল্ডের মিশনগুলি খুব ভয়ঙ্কর, তাই সে তাকে সেটি করতে দিতে চায় না। কিন্তু ইউমিনা একেবারেই মানতে চায় না। সে সবার সঙ্গে যুদ্ধে যাবে। সবাই যখন তাকে দলে নিতে রাজি হয়ে যায় তখন রাজকন্যা তোয়াকে ডার্লিং ইউমিনা বলে ডাকতে বলে। তোয়া মনে মনে ভাবে ডার্লিংটা একটু বেশি হচ্ছে, তাই ইউমিনাই ঠিক থাকবে। এরপরই অ্যাডভেঞ্চারার দলটা একটি পেটুর দৈত্য ধরতে জঙ্গলের দিকে রওনা হয়। এটা ছিল ইউমিনার বেছে নেওয়া মিশন নিজের ক্ষমতা প্রমাণের জন্য। সে তার শক্তিশালী রূপালী নেকড়ে সামান করে সে রাক্ষসকে খুঁজে বের করার জন্য। ওরা ইউমিনা সামানিং ম্যাজিকের প্রশংসা নিয়ে গল্প করতে থাকে। তখনই হঠাৎ করে একদল গরিলা এসে তাদের উপরে হামলা করে বসে। অ্যাডভেঞ্চারারটি মুহূর্তেই পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যেই তারা সব গরিলাকে কাবু করে ফেলে। তোয়া খুব দুশ্চিন্তায় পড়ে যায় কারণ তাদের দলে কেবলমাত্র সেই একমাত্র ছেলে। তখন তোয়া ইউমিনার কাছে সামানিং ম্যাজিক শেখার জন্য অনুরোধ করে। তোয়া ক্রিয়েচার সামান করতে গিয়ে সে সাদা বাঘের মতো ঐশ্বরিক পশুকে ডেকে আনে। এটাই হলো সর্বোচ্চ র্যাঙ্কে সে শক্তিশালী জন্তু। সাদা বাঘের সঙ্গে চুক্তি করতে হলে তোয়াকে নিজের ম্যাজিক তার শরীরের মধ্যে প্রবেশ করাতে হবে। যদি তার পছন্দ না হয় তাহলে জন্তুটি তোয়াকে খেয়ে ফেলবে। তোয়া শক্তি প্রবাহিত করতে শুরু করে, কিন্তু একটুখানি শক্তি দিতেই সাদা বাঘটি আর সহ্য করতে না পেরে মুখ দিয়ে ফেনা তুলতে শুরু করে আর জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পাওয়ার পর সঙ্গে সঙ্গে সে তোয়াকে নিজের প্রভু হিসেবে মেনে নেয়। তোয়া আদর করে তার নাম রাখে কোহাকু। চুক্তির পর সাদা বাঘটা তো তোয়ার সঙ্গে সবসময়
সময় সবখানে থাকতে চায়, কিন্তু একটি বিশাল বাঘ নিয়ে রাস্তায় বেরোনো একটু অদ্ভুত দেখাবে। তাই সে একটি ছোট বাঘের রূপ নেয় যাতে চলাফেরা করা সুবিধা হয়। চারপাশের মেয়েরা এই কিউট বাঘের ছানাকে দেখে এতটাই খুশি হয় যে তারা সবাই পাগল হয়ে তাকে কোলে নিয়ে আদর করতে লাগে। এইভাবে এতজনের আদর সহ্য করতে না পেরে কোহাকু সাহায্য চেয়ে ডাকতে শুরু করে, কিন্তু তোয়া অসহায়ভাবে বলে, আমি আর কিছুই করতে পারবো না, তোমাকে বাঁচানো আমার পক্ষে সম্ভব নয়। আর এইভাবে আমরা এই প্রথম পার্টের অসাধারণ সফর শেষ করলাম। এই মূল গল্পটি সত্যি দারুণ ছিল, আর প্রতিটি পর্বের ঘটনাগুলো আরো জমজমাট। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে একটি লাইক দিও এবং কমেন্টে লিখে নিশ্চয়ই জানাও যে এই ভিডিওটি কেমন লাগলো। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে ভবিষ্যতে আরো এমন ভিডিও দেখতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। পিস আউট।